1990-এ যে ছাত্র গণ অভ্যুত্থান হয়েছে, আপনারা নাগরিক ঐক্যের অনেকেই সেগুলো ছিলেন। সেখানে ছাত্র সংগ্রাম পরিষদের 10 দফা একটা কাঠামোগত সংস্কারের রূপরেখা ছিল, কিন্তু 90-এর গণ অভ্যুত্থান পরে 3 জনের রূপরেখা নিয়ে অনেক কথা হয়, কিন্তু ছাত্র সংগ্রাম পরিষদের ওই 10 দফা নিয়ে কথা হয় না, সেটাকে কবর দিয়ে দেওয়া হয়েছে অভ্যুত্থানের পরের সপ্তাহে। এবারও কিন্তু সময় যত যাচ্ছে ওই কাঠামোগত সংস্কারের আলাপটা পেছনে চলে যাচ্ছে। উনি বললেন, আমার আগের আলোচক, যে সংবিধান সংস্কার পরিষদের আলাপটাও প্রায় এখন ইতিমধ্যে নাই হয়ে গেছে। কিন্তু আমাদের দেশের সংকট, সাধারণ মানুষের জীবনের, মানে এই রমনার মতিঝিল থানার বাইরের যে বাংলাদেশ, তার সংকটটা কিন্তু ওই কাঠামোগত সংকট। তাকে প্রতিদিন ভূমি অফিসে যেতে হয়, তাকে প্রতিদিন থানায় যেতে হয়, তাকে প্রতিদিন বাজারে যেতে হয়, ওই কর্নওয়ালিস তন্ত্রের মুখোমুখি হতে হয়। কর্নওয়ালিসের পরে আরেকটা সংকট হয়েছে, সেটা হলো মার্কেট সিন্ডিকেট, বাজার, মানে কর্পোরেট তন্ত্র। এই দুটোই হলো মূল সমস্যা। এবং ওই বাজারের সংকটটা, ওই পুঁজিতান্ত্রিক কর্পোরেট তন্ত্রের সংকটটাও কর্নওয়ালিসেই জমিদার ব্যবস্থার মাধ্যমে সামন্ততন্ত্র থেকে পুঁজিতন্ত্রে রূপান্তরের যে বীজ রোপণ করেছিলেন, সেটাই আজকের কর্পোরেট তন্ত্র। ফলে আদি সমস্যা আসলে ওই 1792 থেকেই শুরু হয়েছে এবং আজকে 2026-এও ওই দুটোতেই জনগণ খাবি কাটছে। কিন্তু এই যে মূল দ্বন্দ্ব, এই দুটো থেকে আমাদের রাজনৈতিক দলগুলো সবসময় আমাদের মনোযোগ অন্যদিকে নিয়ে যেতে চেয়েছে এবং পেরেছে। আওয়ামী লীগ যখন ক্ষমতায় ছিল বলেছে আমরা মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়ন করব, সেটাই সমাধান দিবে। কি বাস্তবায়ন করেছে গত 15 বছর আমরা সবাই জানি। বিএনপি আগে ক্ষমতা ছিল যে বাংলাদেশই জাতীয়তাবাদের দিকে যেতে গেলেই সমাধান। জামাত ইসলাম বলছে শরিয়া কায়েম হলেই সমাধান হয়ে যাবে। কিন্তু কেউ ওই পুরনো সংকট, আমাদের জনগণের প্রতিদিনকার সংকটের কথা বলছেন। আজকে জাতীয় সংসদে সরকারি দল বিরোধী দল একটা আলাপ হচ্ছে। বিরোধী দল কোথায়? এখানে একটা ব্যবস্থা কায়েম হয়েছে যে এক চিমটি বিরোধিতা আর এক মুঠো সমর্থন, এরকম একটা ব্যবস্থার ভিতর গত 2.5 মাস 3 মাস আমরা অতিবাহিত করছি। গত 2.5 মাসে যে সংকটগুলো, আগেরগুলো বাদ দিলাম, 2.5 মাসের সংকটগুলো নিয়ে আলোচনা আছে কোথাও? হামে দেখুন, একটা গণহত্যার মতো ব্যাপার ঘটে যাচ্ছে। 400 মানুষ মারা গেছে, উপজেলাগুলো চিকিৎসা নেই, জলাতঙ্কের টিকাও পাওয়া যাচ্ছে না দেশে। এগুলা নিয়ে সংসদে কোনো আলাপ হয় না, অন্যান্য সমস্যা নিয়েও সংসদে কোনো আলাপ হয় না। গত ঈদে কি পরিমাণ বিপর্যয় গেল, মানুষ বাড়ি যাওয়ার সময় এবং আসার সময়, ভুলে গেলাম আমরা। আবার ঈদ চলে এসে দেখবেন এই ঈদেও নানা ধরনের সংকট হবে। এই যে সড়ক পরিবহনের এই সংকটগুলো নিয়ে কোনো আলাপ নেই। এখন আলাপ শুরু হয়েছে স্থানীয় সরকার নিয়ে, খুবই ভালো। দেখুন, বলা হচ্ছে 1 বছর ব্যাপী স্থানীয় সরকার হবে, নির্বাচন হবে, 5 স্তরে স্থানীয় সরকার, এবং সেটা হবে দলীয় সরকারের অধীনে। আবার কিন্তু একটা সংকট ঘনিয়ে আসছে, বাংলাদেশের সমস্ত রাজনৈতিক সংকটের শুরু হয় এই নির্বাচন যখন দলীয় সরকারের অধীনে হয় এবং নির্বাচন যখন সুষ্ঠু হয় না। আমরা আবার সেই স্কোয়ার জিরো পয়েন্ট থেকে আবার শুরু করতে যাচ্ছি। স্থানীয় সরকার নির্বাচনের আগে তো স্থানীয় সরকার ব্যবস্থার যে সংস্কার, সেটা প্রয়োজন ছিল। গত সরকারের আমলে, অন্তর্বর্তীকালীন সরকারের আমলে একটা স্থানীয় সরকার সংস্কার কমিশন হয়েছিল, আপনারা জানেন, অধ্যাপক তোফায়েল আহমেদের নেতৃত্বে। তোফায়েল সাহেব মরেও গেছেন, কিন্তু সেই সংস্কার পরিষদ নিয়ে জাতীয় ঐকমত্য কমিশনে এক বিন্দু আলোচনা হয়নি। উনি আক্ষেপ করে বলেছেন, স্থানীয় সরকার কি আমাদের জন্য গুরুত্বপূর্ণ নয়? বাংলাদেশের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা বিষয়। কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার খুব যত্নের সঙ্গে নারী কমিশন, স্থানীয় সরকার কমিশন, পুলিশ কমিশন, প্রশাসনিক সংস্কার কমিশন, এগুলো নিয়ে আলাপ বাদ দিয়ে দিয়েছে। একটা সুপারিশও এখানে আলাপ হয়নি। এবং এই সংসদে খেয়াল করেন আপনারা, স্থানীয় সরকার পরিষদ নিয়ে দুটো বিষয়ে আমরা ঐকমত্য দেখছি, সরকারি দল বিরোধী দল। পজিটিভ কিছু তো হয় না, সেটা হলো উপজেলা পরিষদে এমপিদের রুম থাকতে হবে। উপজেলা পরিষদে এমপিদের কাজ কি? কোনো কাজ আছে? এমপিদের কাজ তো ঢাকায় নীতি নির্ধারণের কাজ, আর উপজেলার দরকার সংস্কার। উপজেলা আইন 2009 সালের আইনে রয়েছে যে এই পরিষদের হাতে 17টি দপ্তরের জনবল
কাজ অর্থ দিয়ে দিতে হবে, হস্তান্তর করতে হবে। সেই এগুলা কিন্তু এখনো হয় নাই। উপজেলা পরিষদের হাতে ওই কাজ এবং অর্থ হস্তান্তর হয়। ইউনিয়ন পরিষদ আইন 2009-এর আইনে রয়েছে যে ইউনিয়ন পরিষদে 60টি স্থানীয় ইউনিয়ন পর্যায়ের কর্মকর্তাদের জন্য রুম রাখা আছে, তারা সেখানে বসে কাজ করবে। আজ পর্যন্ত সেটা হয় না। তো সেই সংস্কারগুলো না করে আমরা এখন নির্বাচনে যাচ্ছি, এবং নির্বাচনের আগে আগে বিভিন্ন স্থানীয় সরকার সিটি কর্পোরেশনগুলোতে দলীয় লোক বসানো হয়েছে। তাহলে লেভেল প্লেইং ফিল্ডটা কিভাবে হবে? বিরোধী দল এখানে সমান সুযোগ কি পাবে? তার মানে সেই পুরনো নির্বাচন সংক্রান্ত সংকটগুলো কিন্তু সামনে আসছে সংস্কার না করার কারণে। আমরা বারবার জিরো পয়েন্টে চলে যাচ্ছি, এবং এই কাঠামোগত সংস্কার না হলে কি হয়? সমস্যাটা কি? সমস্যাটা হলো কিছু দল, কিছু কুলীন সমাজ, ঢাকা কেন্দ্রিক এই মতিঝিল এবং রমনা কেন্দ্রিক একটা ছোট গোষ্ঠী একটা আরামদায়ক অবস্থায় লুটপাট করতে পারে। আজকে দেখুন, গত 15 বছর বড় সংকট ছিল ব্যাংক সেক্টর লুট, তাই তো? এটা সবাই জানে, দুনিয়ার মানুষ জানে, বাংলাদেশের বাইরের মানুষও জানে। আমাদের ব্যাংক থেকে টাকা হ্যাক করেও নেওয়া গেছে, লুট তো করা গেছে। আজকে চট্টগ্রাম সহ বিভিন্ন জায়গায় গ্রাহকরা মিছিল করছে প্রতিদিন। আজকেও ঢাকা মিছিল হয়েছে, টাকা পাচ্ছে না। 2000 সপ্তাহে 2000 টাকা তোলা যাচ্ছে ব্যাংক থেকে। মানুষের বুক ফেটে যাচ্ছে, চিকিৎসার জন্য টাকা তুলতে পারছে না। তো অন্তর্বর্তীকালীন সরকারের আমলে ব্যাংক রেজুলেশন আইন হলো, এই সরকার এসে সিদ্ধান্ত সেটা মানে সংশোধন করে বললো এই ব্যাংকগুলো আবার আগের মালিকদের কাছে ফেরত দেওয়া যায়। তার মানে আমরা শুধু জিরো পয়েন্টে যাচ্ছি না, একটা মাইনাস জায়গায় চলে যাচ্ছে। যতটুকু এগোনো গিয়েছিল গত 2 বছরে সামান্যই এগোনো গেছে। অন্তর্বর্তীকালীন সরকার, জাতীয় ঐকমত্য কমিশন আমাদের জুলাইয়ের প্রত্যাশা খুব সামান্যই পূরণ করতে পেরেছিল, কিন্তু যতটুকু পেরেছিল সেখান থেকে আমরা আবার এখন পিছিয়ে হটতে শুরু করেছি। শুধু ব্যাংক রেজুলেশন নয়, আজকের কাগজে দেখলাম দুদুকে, এই সরকারের আমলে দুদুকে কিন্তু চেয়ারম্যানও নেই, কমিশনাররাও নেই, এখন পর্যন্ত নিয়োগও হয় নাই। আজকে দেখলাম আইন সংশোধন হচ্ছে যে দুদুকের যে আমলারা রয়েছে তারাই দুদুক চালাতে পারবে। তার মানে আমলাদের দিয়ে দুদক চালানো হবে, মানে বুঝতে পারছেন দুর্নীতির কি ব্যাপারগুলো সামনে হবে। কারণ আমলারা থাকবে রাজনৈতিক সরকারের অধীনে, এবং দুদক নিয়ে যে অধ্যাদেশ ছিল সেটাও কিন্তু কার্যকারিতা বাতিল হয়েছে। গুম নিয়ে অধ্যাদেশটাও মানে আলোর মুখ দেখে নাই। মানবাধিকার কমিশন এর ক্ষমতা বাড়িয়ে যে অধ্যাদেশ করা হয়েছিল সেটাও আলোর মুখ দেখে নাই। তার মানে কাঠামোগত সংস্কারের ক্ষেত্রে যতটুকু আইনি অগ্রগতি হয়েছিল গত সরকারের আমলে, সেটুকু থেকে আমরা আবার পিছু হটে গেল। 55 বছর ধরেই এইটাই আমাদের অভিজ্ঞতা চলছে। আপনারা কল্পনা করুন, আমার চেয়ে সিনিয়র অনেকে আছেন, 50 বছর আগে দক্ষিণ কোরিয়া কোথায় ছিল, চীন কোথায় ছিল, ভিয়েতনাম কোথায় ছিল, প্রায় আমাদের সমান। আজকে ওরা কোথায় চলে গেছে? কারণ আমরা প্রয়োজনীয় সংস্কারগুলো করতে পারিনি। পুঁজিতান্ত্রিক সমাজেও তো নানা ধরনের সংস্কার হয়। দক্ষিণ কোরিয়া ভূমি সংস্কার করে কোথায় চলে গেছে? আমরা এগুলো করি না। আমাদের ইতিহাসে আইয়ুব খান 2টো সংস্কার করেছিলেন, পারিবারিক আইন একটা সংস্কার। দেখেন, অন্তর্বর্তীকালীন সরকার আমলে 800 লোক জীবন দিল পারিবারিক আইনের, মানে নারী সংস্কার কমিশনের প্রতিবেদনটা আলোর মুখ দেখলো। 800 লোক জীবন দেওয়ার পরেও আইয়ুব খান যেটা পেরেছে, আমাদের ইউনূস সাহেবের সরকার কিন্তু সেটা পারল না, এবং এই সরকারও পারবে বলে মনে হয় না। নারী কমিশন নিয়ে বা এই ধরনের পুলিশ কমিশন নিয়ে কোনো আলাপ কি আছে কোথাও? কোথাও কোনো আলাপ। তার মানে এরশাদ আমলে উপজেলা ব্যবস্থা হয়েছিল সংস্কারের জন্য, ওষুধ নীতি করেছিলেন, এই দুটো করেছিলেন। আইয়ুব খানও 2টো জিনিস করেছিলেন। আইয়ুব খান ভূমি সংস্কার এবং পারিবারিক আইনের সংস্কার করেছিলেন, এরশাদ উপজেলা পরিষদ আর ওষুধ নীতি করেছিলেন। আমাদের ইতিহাসে 2জন স্বৈর শাসক যতটুকু সংস্কার করেছে, রাজনৈতিক দলগুলো সেটাও করতে পারেন, এবং আজকেও রাজনৈতিক দলগুলো ক্ষমতায় আসার পরে সেই সংস্কার হচ্ছে না। এখন করণীয়, এই সংস্কারের অভাবে আমাদের জাতীয় সমৃদ্ধি আটকে গেছে, একটা জাতীয় অর্থনীতির বিকাশ ঘটছে না। এখানে মানুষের প্রতিদিন কর্মসূত্রে বাইরে বের হওয়া মানে হয়রানি, অফিসে যাওয়া হয়রানি হওয়া, ডিসি অফিসে যাওয়া হয়রানি হওয়া,
থানায় যাওয়া, হয়রানি হওয়া, এবং যে স্থানীয় সরকারের হাতেও কোনো ক্ষমতায় নির্বাচন হবে, কিন্তু স্থানীয় সরকারের তো কোনো ক্ষমতা নাই। উপজেলায় ইতিমধ্যে বলা হচ্ছে এমপির অফিস থাকবে, এমপি এখানে সব নিয়ন্ত্রণ করবে, বোঝাই যাচ্ছে, হাওয়া দেখি তো বোঝা যাচ্ছে কি হবে। এখন এরকম অবস্থায় এদেশের ভবিষ্যৎ, আমরা জিরো পয়েন্টে চলে আসছি। এখন জিরো পয়েন্ট থেকে তো আবার আমাদের অন্য পথে এগোতেই হবে, না হলে তো এই দেশ হারিয়ে যাবে। আজকে দেখুন, আমাদের শুধু প্রশাসনিক ক্ষেত্রে নয়, দৌন্যতাটা আমাদের সব ক্ষেত্রে, আমাদের পররাষ্ট্রনীতির ক্ষেত্রেও দৌন্যতা চলছে। পানি নিয়ে আমাদের 50-60টা নদী আছে ভারতের সাথে। আমাদের দাবি কি ছিল? দাবি ছিল ভারতের হাত থেকে পানির ন্যায্য হিসা আদায় করতে। বিষয়টা তো এই, আন্তর্জাতিক দলিলপত্রে এগুলো স্বীকৃত, আমরা প্রয়োজনে জাতিসংঘে যাব, এই তো রাজনৈতিক কনসেনসাস। কিন্তু আমরা চীনকে দিচ্ছি তিস্তা এলাকার দায়িত্ব, আর পদ্মার আলোচনা বাদ দিয়ে এখন ব্যারেজ করার উদ্যোগ নিচ্ছি। তার মানে পানির আলোচনায় আমরা আর এগোতে পারছি। রোহিঙ্গা সংকট, বর্মার সাথে কোনো আলোচনা নেই, এটা অগ্রাধিকারে নেই। মানে আমাদের স্থানীয় সরকার থেকে শুরু করে পররাষ্ট্রনীতি সব জায়গায় একটা শ্যাওলা জমে গেছে, বদ্ধ অবস্থা। কিন্তু জনগণকে আমরা নানা ধরনের পপুলিস্ট কথা দিয়ে আমাদের শাসকরা, আমাদের বুদ্ধিজীবীরা বোকা বানানোর চেষ্টা করেছে। আমরা 55 বছর ধরে শুধু বোকাই বনে গেলাম, কোনো এগোতে পারলাম না, এবং বারবার মানুষ আশাবাদী হয়ে জীবন দিয়ে আসে। দেখেন, এই যে 24-এর গণঅভ্যুত্থানে 800-900 মানুষ মারা গেল, আপনারা সবাই জানেন যে সবচেয়ে বেশি মানুষ মরেছে শ্রমিকরা। সবচেয়ে বেশি মানুষ কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ে মরে নাই, যাত্রাবাড়িতে মরেছে, আশুলিয়ায় মরেছে, উত্তরায় মরেছে, সাভারে মরেছে। এই গত 2 বছরে বা 2.5 বছরে শ্রমিকদের জন্য কি কোনো উদ্যোগ নেওয়া হয়েছে? এবছর 2026-এ 13টা খাতের শ্রমিকদের মজুরি নির্ধারণের বছর। 3 বছর হয়ে গেছে, 3 বছরে 10% হারে মূল্যস্ফীতি হয় নাই। তাহলে তার 3 বছর আগের মজুরির প্রকৃত মজুরি কোথায় দাঁড়িয়েছে? তাহলে সেই শ্রমিক পরিবারগুলো বাঁচবে কিভাবে? তাহলে এই ধরনের যেগুলা জরুরি সেগুলা বাদ দিয়ে আমরা কি করছি? আমরা যুক্তরাষ্ট্রের কাছ থেকে 10টা বোয়িং কেনার সিদ্ধান্ত নিয়েছি। শ্রমিকদের মজুরি বাড়াচ্ছি না, কিন্তু বোয়িং কিনছি 10টা, কারণ যুক্তরাষ্ট্রের সাথে আমাদের গোপনে চুক্তি হয়ে গেছে। অন্তর্বর্তীকালীন সরকার চুক্তি করেছে, কিন্তু এই সরকার, এখনকার বিরোধী দলও সেই চুক্তির ব্যাপারে নীরব। তার মানে একটা গোপন গ্র্যান্ড ডিজাইন, গ্র্যান্ড সমঝোতার অধীনে চুক্তিটা হয়েছে। এই চুক্তি কিন্তু বাংলাদেশের জন্য সামনে মহা বিপদ একটা তৈরি হয়। কিন্তু জাতীয় সংসদে কিন্তু এটা নিয়েও আলোচনা হয় না, এবং আপনারা যাকে বিরোধী দল বলছেন সেই বিরোধী দলও বিষয়টা উত্থাপন করে নাই। বাংলাদেশ, আমি বলবো, আগে সংকটের কেন্দ্রে ছিল সরকারি দল, এবার কিন্তু সংকটের নতুন একটা ধরন তৈরি হয়েছে, সরকারি দল এবং বিরোধী দল উভয় সংকট। বাংলাদেশের মানুষ 2026-এ এসে বাড়তি রাজনীতিক এতিম হয়ে গেল। ফলে এরকম অবস্থায় আমি বলবো সংস্কারের বিষয়গুলো, কাঠামোগত সংস্কারের বিষয়গুলো নিয়ে জাতীয় পর্যায়ে সিরিজ আলোচনা হওয়া দরকার। যেসব রাজনৈতিক দল, ব্যক্তি, গোষ্ঠী মনে করে যে বাংলাদেশে একটা কাঠামোগত সংস্কার প্রয়োজন, একটা সেরকম জাতীয় পরিবর্তনের সনদ, চার্টার তৈরি হওয়া প্রয়োজন, এবং সেখানে স্বাক্ষরের ভিতর দিয়ে আসলে একটা আন্দোলনের সূচনা হতে পারে, এবং জনগণের কাছে ওই চার্টার নিয়ে রাজনৈতিক দলগুলো যাবে। এইটা এভাবেই আবার নতুন করে একটা কিন্তু পথ তৈরি হতে পারে, এছাড়া আর কোনো পথ নেই। অর্থাৎ যদি 800 শহীদের প্রতি বা মুক্তিযুদ্ধ থেকে শুরু করে 90 থেকে নিয়ে যত ধরনের আন্দোলন সংগ্রাম হয়েছে, মানুষ প্রাণ দিয়েছে, আহত হয়েছে, জীবন দিয়েছে, তার প্রতি যদি আমাদের কোনো দায়বদ্ধতা থাকে, তাহলে সংস্কারের একটা ন্যাশনাল চার্টার করে, একটা ন্যাশনাল ফ্রন্ট তৈরি করে আগানো এখনকার পথ। আমি জানি না আপনারা এটা নিয়ে ভাববেন কিনা, তবে এইটাই আমার, অন্তত আমার সততার সাথে আমি মনে করি এই একমাত্র এই পথেই বাংলাদেশ এগোতে পারে, না হলে বাংলাদেশ একটা ফেইল্ড স্টেটে পরিণত হবে। তার লক্ষণ ইতিমধ্যে শুরু হয়ে গেছে। ধন্যবাদ সবাই।